হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 5-এর সুব্রত দত্ত অনুশীলনী 2 নিয়ে আলোচনা করব। তো আগের ক্লাসে আমরা বিভাজ্যতার নিয়ম এবং তারও আগের ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো বেসিক কনসেপ্ট আমাদের, সেগুলো নিয়ে আলোচনা করেছি। তো তোমরা যারা অঙ্কে উইক আছো, যারা মনে হয় গোড়া থেকে কোনো জিনিস শিখলে ভালোভাবে বুঝতে পারবো, তো তাদের জন্য এই ক্লাসটা শুধুমাত্র ক্লাস 5 বলে নয়, ক্লাস 4 বলতে পারো বা 6, 7, 8, 9, 10 যে কেউ দেখতে পারো ক্লাসগুলো। ঠিক আছে, তোমাদের অনেকের উপকারে অনেকে হেল্প হবে। ঠিক আছে, তো তাই বলছি খাতা পেন বের করে বলো আর শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকে কি করব, সুব্রত দত্ত তোমাদের যে বইটি আছে, এই সুব্রত দত্ত বইয়ের অনুশীলনী 2 থেকে স্টার্ট করব। তো আগের ক্লাসে আমি তোমাদেরকে বলেছি জোড়, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, এই সবগুলো নিয়ে আমাদের আলোচনা হয়ে গেছে। তো আজকে আমরা অঙ্ক করব। ঠিক আছে, আজকে আমরা অঙ্ক করব। তো প্রথমে আছে দেখো অনুশীলনী 2-এর কি বলছে। 1 এবং 11-র মধ্যে কতগুলি যুগ্ম সংখ্যা আছে, সেগুলো কি কি? 1 থেকে 11-র মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে কি, 1 থেকে 11-র মধ্যে কতগুলো যুগ্ম সংখ্যা আছে? অনুশীলনী 2, অনুশীলনী 2, ঠিক আছে। সুব্রত দত্ত ক্লাস 5, 6 না 5। ঠিক আছে, দেখো কি বলেছে আমাকে। তো একের প্রশ্ন বলে দিয়েছে কি, যে 1 এবং 11-র মধ্যে, 1 থেকে 11-র মধ্যে কি কি যুগ্ম সংখ্যা। যুগ্ম সংখ্যা মানে কি? যুগ্ম সংখ্যা মানে জোড় সংখ্যা। আচ্ছা, 1 থেকে 11-র মধ্যে কি কি সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা লিখে ফেলবো। ঠিক আছে, 1 থেকে 11-র মধ্যে কোন কোন সংখ্যা আছে সেগুলোকে আগে ফার্স্ট লিখবো। দেখো, 1-এর পর আছে 2, তারপর আছে 3, তারপর আছে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7, তারপরে 8, তারপরে 9, তারপরে 10। ঠিক আছে, এইটা হচ্ছে 1 থেকে 11-র মধ্যে যে সমস্ত সংখ্যাগুলো আছে লিখেছি। এগুলো কিন্তু যুগ্ম সংখ্যা বলছি না, সংখ্যা কি কি আছে লিখেছি। এবার হচ্ছে যুগ্ম সংখ্যা খুঁজবো। যুগ্ম সংখ্যা কোনগুলো? যেগুলো 2 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়, যেমন 2 নিজে, আর কি আছে 4, একটা করে ছেড়েই হচ্ছে, দেখো 8, 10। তাহলে এই যেগুলোকে গোল করলাম সেইগুলো হচ্ছে যুগ্ম সংখ্যা। তাহলে এইগুলি হচ্ছে কি? যুগ্ম সংখ্যা। ঠিক আছে, যুগ্ম সংখ্যা কি কি পেলাম? তাহলে 2 পেলাম, 4 পেলাম, 6 পেলাম, 8 পেলাম, 10। ঠিক আছে, তাহলে 1 থেকে 11-র মধ্যে অবস্থিত যুগ্ম সংখ্যাগুলো কটা? 1, 2, 3, 4, 5টা। আর কি কি? 2, 4, 6, 8 আর 10। বোঝা গেল প্রথম প্রশ্ন? ঠিক আছে, তাহলে 1-এর দাগের প্রশ্নটা বোঝা গেল। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন কি বলছে, 10 থেকে 20-র মধ্যে কতগুলি অযুগ্ম সংখ্যা আছে এবং সেগুলো কি কি? 10 থেকে 20-র মধ্যে, আচ্ছা 10 থেকে 20-র মধ্যে সংখ্যাগুলো কি কি আছে লিখে ফেলি। 2-এর প্রশ্ন, হ্যাঁ। 10 থেকে 20-র মধ্যে, 10-এর পর কত আছে? 11, তারপর আছে 12, তারপরে 13, তারপরে আছে 14, তারপরে 15, তারপরে 16, তারপরে আছে 17, তারপরে আছে 18, তারপরে আছে 19। ঠিক আছে, 20-র মধ্যে বলেছে, 20টা কেন নেবো না? তাহলে মানে 11 থেকে বলেছে নাকি 10 থেকে 20-র মধ্যে। 10 থেকে 20-র মধ্যে যে সংখ্যাগুলো আছে আমি সেগুলো টুকেছি। দেখো, এর মধ্যে অযুগ্ম সংখ্যা জিজ্ঞেস করেছে। তো অযুগ্ম সংখ্যা কোনগুলো? যেগুলো 2 দ্বারা ভাগ করা যায় না, মানে ভাগ করা গেলেও মানে সেটা অবশিষ্ট থাকে, ভাগশেষ থেকে থাকে, সেগুলোকে আমরা বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা বলি। তো কোনগুলো? যেমন হচ্ছে 11, 13, 15, 17 আর 19। তাহলে কি কি পেলাম? সংখ্যাগুলো একবার লিখে ফেলছি। অযুগ্ম সংখ্যা 11, 13, 15, 17 আর 19। ঠিক আছে, এই কটা সংখ্যা হচ্ছে কি 10 থেকে 20-র মধ্যে যে সমস্ত বিজোড় বা অযুগ্ম সংখ্যা আছে সেগুলো এগুলোই। ঠিক আছে, দেখে না, সোজা ব্যাপার, এগুলো কিছু নেই। আচ্ছা চলো এবার 3-এর দাগের অঙ্কে যাওয়া যাক। আচ্ছা, 3-এর দাগের অঙ্ক কি বলছে দেখো। 3-এর দাগে হচ্ছে নিম্নলিখিত পূর্ণ সংখ্যাগুলির মধ্যে কোনগুলি 5 দ্বারা বিভাজ্য। তো আগের এখানে দেখো, মানে 3-এর দাগের কিছু সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যাগুলো বলছে কোনগুলো 5 দ্বারা বিভাজ্য হবে। তো আগের ক্লাসে আমরা 5 দ্বারা বিভাজ্য মানে বিভাজ্যতা যতগুলো নিয়ম আছে 11 অবধি আমরা কিন্তু শিখেছি। ঠিক আছে, তো আমাকে জিজ্ঞেস করছে কোনটা 5 দ্বারা বিভাজ্য। তো 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম তো আমরা জানি, তা দেখেই বলে দিতে পারবো। আচ্ছা, সংখ্যাগুলো প্রথমে লিখে ফেলি পটাপট। কি কি দেওয়া আছে সংখ্যাগুলো? সংখ্যাগুলো হচ্ছে দেওয়া আছে 3-এর দাগ,
73 দেওয়া আছে, তারপর কত দেওয়া আছে 95 দেওয়া আছে, 95 দেওয়া আছে, 110 দেওয়া আছে, তারপর কত দেওয়া আছে 42 দেওয়া আছে, তারপরে কত দেওয়া আছে 552 দেওয়া আছে, 552, তারপরে কত দেওয়া আছে 1 2 0 1, তারপরে দেওয়া আছে কত 335, 335। ঠিক আছে, এই কটা সংখ্যা দেওয়া আছে। তো জিজ্ঞেস করেছে কি কোনগুলো এর মধ্যে 5 দ্বারা বিভাজ্য হয়। তো 5 দ্বারা বিভাজ্যতার নিয়মটা তোমরা একটু মনে করার চেষ্টা করো। তো আগের ক্লাসে বলেছিলাম কি যে সংখ্যার শেষের অঙ্কটা দিকে তাকাতে হবে 0 অথবা 5 আছে, 0 আর 5। আচ্ছা, এই সংখ্যাটার শেষের অঙ্কটা দেখো, এই যে সংখ্যাটা আছে 95, শেষের অঙ্ক কত আছে 5 আছে। ঠিক আছে, তাহলে এটা 5 দ্বারা বিভাজ্য হবে, এটা 95 5 দ্বারা। আর দেখো এই পরের সংখ্যাটাও দেখো, এখানে দেখো শেষের অঙ্কটা 0 আছে, তাহলে এটাও 5 দ্বারা বিভাজ্য হবে। এটা নেই, এটারও নেই, এটারও নেই, এটা শেষের অঙ্কটা 5 আছে, তাহলে এই সংখ্যাটাও 5 দ্বারা বিভাজ্য হবে। দেখে দেখি, মানে ভাগ করার দরকার নেই, নিয়মটা তুমি যদি জানো তাহলে ভাগ করতে হবে না, ফটাফট বলে দেবে। তাহলে কি কি বিভাজ্য হচ্ছে, 95 বিভাজ্য হবে 5 দ্বারা, 110 হবে, আর এখানের মধ্যে হবে এটা 335। ঠিক আছে, এই কটা সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হবে, 5 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, এই কটা সংখ্যা কিন্তু তোমার 5 দ্বারা বিভাজ্য হবে। যদি বিভাজ্যতার নিয়ম না দেখে দেখো, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে আছে, ভিডিওটা গিয়ে দেখে নিতে পারো। আচ্ছা, এবার আসবো 4 দাগের। বলছে এখানে বলছে 11 দ্বারা বিভাজ্যতা, মানে 11 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কোনগুলো সেটা জানতে চাইছে আমার সঙ্গে। তো কি কি সংখ্যা দেওয়া আছে, আমি 4 দাগের সংখ্যাগুলোকে ফার্স্ট টুকে ফেলছি। দেখো 4 দাগে 11 দ্বারা বিভাজ্যতার নিয়মটা একটু মনে করার চেষ্টা করো। প্রথমে আছে আমার 502, তার পরবর্তী সংখ্যা আছে 627, 627, তারপরের সংখ্যাটা আছে 341, 341, তারপরটা আছে 512, 512, তারপরটা কত আছে 1234, তারপরটা কত আছে 60907, 60907। ঠিক আছে, এবার বলো এর মধ্যে কোনগুলো 11 দ্বারা বিভাজ্য হবে আর কোনগুলো 11 দ্বারা বিভাজ্য না। তো কি করে বুঝবো 11 দ্বারা বিভাজ্য? আচ্ছা, প্রথমে সংখ্যাটা চেক করব, আমি টুকছি। দেখো 502, আমাকে কি করতে হবে, জোড় স্থানীয় সংখ্যাগুলোকে খুঁজে বার করতে হবে। জোড় স্থানীয় সংখ্যা মানে এটা হচ্ছে প্রথম স্থান, এটা দ্বিতীয় স্থান, এটা হচ্ছে প্রথম, ভালো করে বোঝো, এটা হচ্ছে প্রথম ফার্স্ট, এটা প্রথম, এটা দ্বিতীয়, আর এইটা হচ্ছে তৃতীয় স্থানীয় সংখ্যা। তাহলে জোড় স্থানীয় মানে কি, জোড় স্থানীয় হচ্ছে দুইটা জোড় সংখ্যা, সেই জোড় স্থানীয় সংখ্যা হচ্ছে 0, আর বিজোড় স্থানীয় সংখ্যা আছে 1 নম্বর স্থানে, আর 3 নম্বর স্থানে হচ্ছে বিজোড় স্থান। তাহলে কি করব, জোড় স্থানীয় সংখ্যাকে যোগ করব, বিজোড় স্থানীয় সংখ্যাকে যোগ করব। আচ্ছা, বিজোড় স্থানীয় সংখ্যাকে প্রথমে যোগ করব। দেখো বিজোড় স্থানীয় সংখ্যা কি কি আছে, 5 আর 2 যোগ করে দাও, 5 আর 2 কত হচ্ছে 7 হচ্ছে। আচ্ছা, জোড় স্থানীয় সংখ্যা শুধু 0 আছে, কিছু করার দরকারই নেই, আর শুধু 0 আছে। তো জোড় স্থানীয় 2 নম্বর স্থানে দেখো 0 আছে। তাহলে এবার কি করব, এই দুটোকে বিয়োগ করে ফেলবো। তাহলে 7 বিয়োগ 0 যদি করি তাহলে 7ই পাচ্ছি। তো 7 তো 11 দ্বারা বিভাজ্য নয়, 11 দ্বারা বিভাজ্য নয়, তো 7। তাহলে কি লিখে দেবো, যে 7 হচ্ছে 11 দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ 7 যেহেতু 11 দ্বারা বিভাজ্য নয়, এখানে বিয়োগফলটা, এটা তো বিয়োগফল, তো বিয়োগফল যেহেতু 11 দ্বারা বিভাজ্য নয়, তাহলে পুরো 502 সংখ্যাটিও কিন্তু 11 দ্বারা বিভাজ্য হবে না। কি করে করলাম বুঝতে পারলে? তোমাদের কাজ হচ্ছে বিজোড় স্থানীয় সংখ্যা এবং জোড় স্থানীয় সংখ্যার অঙ্কগুলিকে যোগ করে দেওয়া, যোগ করে দিয়ে হচ্ছে তাদের মধ্যে বিয়োগফল বার করা। বিয়োগফলটা যদি 11 দ্বারা বিভাজ্য হয় অথবা 0 আসে বিয়োগফলটা, তাহলে সেই সংখ্যাটি হচ্ছে 11 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে প্রথম সংখ্যা কিন্তু আমাদের 11 দ্বারা বিভাজ্য হলো না। আচ্ছা, ঠিক আছে, বোঝা গেল এইটুকু। পরবর্তী সংখ্যাটাকে এবার টেস্ট করবো। দেখো পরবর্তী সংখ্যা কত আছে, 627 আছে। কত আছে, 627 আছে। তো কি করব, জোড় স্থানীয় সংখ্যা মানে কি 2 আছে, জোড় স্থানীয় সংখ্যা আমি শুধু 2 আছে লিখে দিলাম। বিজোড় স্থানীয় এটা প্রথমেরটা বিজোড়, আর এটা 1 2 3, এটা হচ্ছে প্রথম স্থান, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। তাহলে প্রথম আর তৃতীয় যোগ করো, 6 + 7 কত হচ্ছে 13। এবার হচ্ছে দুজনের বিয়োগফল করো, বিয়োগফল বার করো। বিয়োগফল কত করবে, 13 থেকে 2 বাদ দিয়ে দাও, তখন 11 আসছে।
তো 11কে তো ভাগ করা যাবে 11 হচ্ছে 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই যে পুরো সংখ্যাটি 627 কি হবে 11 দ্বারা বিভাজ্য হবে, দ্বারা বিভাজ্য। ঠিক আছে, 11 দ্বারা বিভাজ্য হবে। কেন বিভাজ্য হচ্ছে? কারণ যে বিয়োগফলটা পেয়েছি সেই বিয়োগফলটা 11 দ্বারা বিভাজ্য। বিয়োগফল 11কে 11 দ্বারা ভাগ করা যায়, তাহলে সোজা হিসেব 627কে তোমরা ভাগ করে দেখবে 11 দিয়ে, দেখবে মিলে যাচ্ছে। বোঝা গেল? পরবর্তী সংখ্যা চেক করা যাবে আবার একইভাবে চেক করো পরবর্তী সংখ্যাটা। পরবর্তী সংখ্যা আছে 341। 341কে চেক করো। 3 4 1 কি করে চেক করব? একইভাবে চেক করব। আচ্ছা, বিজোড় স্থানীয় সংখ্যা কি কি আছে? 3 আর 1। তাহলে এখানে দেখো বিজোড় স্থানীয় সংখ্যার যোগফল বার করে ফেলো। 3 আর 1 আছে, সরি তাই না 4 লিখছি। 3 আর 1 কত হচ্ছে? 4 হচ্ছে। আচ্ছা, জোড় স্থানীয় সংখ্যা শুধু 4 আছে, আচ্ছা লিখলাম। তাদের বিয়োগফল করো। বিয়োগফল কত হবে? বিয়োগফলটা আমি বার করে নিচ্ছি। দুটোই 4 হয়েছে তো, তাহলে 4 - 4, তার মানে 0 আসছে। যেহেতু 0 আসছে অর্থাৎ এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। 11 দ্বারা বিভাজ্য। বিয়োগফল 0 এলেও কিন্তু 11 দ্বারা বিভাজ্য হবে। 11 গুণিতক মানে 11 দ্বারা বিভাজ্য হলেই হবে, আর এখানে 0 এলেও কিন্তু সেটা 11 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটাকে তুমি 11 দিয়ে ভাগ করবে, দেখবে মিলে যাবে। তো এবার দেখো, এবার করবো হচ্ছে 1234 এটাকে। আর লাস্টের যে অঙ্কটা আছে 609007, এটা তোমরা নিজেরা করবে। ঠিক আছে, দেখো 1234কে করে দেখাচ্ছি তোমাদেরকে। 1234 সেটা 11 দ্বারা বিভাজ্য হবে কিনা দেখা যাক। 1234 আছে, তাই তো? আচ্ছা, একক স্থানীয় অঙ্ক আর দশক, একক স্থানীয় বলছি কি বিজোড় স্থানীয় অঙ্কগুলো কি কি আছে? বিজোড়ে আছে দেখো 3 আছে আর 1 আছে। ঠিক আছে, 3 আর 1 যোগ করে দাও, 3 + 1। আচ্ছা, আর এই জোড় স্থানীয় 4 আর 2, 4 + 2, তাহলে 3 আর 1 4, এটা হচ্ছে 6। আচ্ছা, বিয়োগ করো। বিয়োগফল কত বেরোবে দেখো। বিয়োগফল বেরোচ্ছে 6 - 4, যদি করে দিই তাহলে 2 বেরোচ্ছে। 2কে তো 11 দ্বারা ভাগ করা যায় না, তো 11 দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে না। এটা 11 দ্বারা বিভাজ্য নয়, এটি 11 দ্বারা বিভাজ্য নয়, বিভাজ্য নয়। ঠিক আছে, 11 দ্বারা বিভাজ্য হবে না। বুঝতে পারলাম? ক্লিয়ার? তাহলে 4-এর দাগ গেল। চলো, আর এই অঙ্কটা লাস্টের অঙ্কটা তোমরা নিজেরা করবে, করে কমেন্ট সেকশনে আনসারটা জানাবে। চলো, এবার আসবো আমরা 5-এর দাগ। 5-এর দাগের অঙ্কে এসো। হচ্ছে নিম্নলিখিত পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো 3 দ্বারা বিভাজ্য? আচ্ছা, 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম জানতে চাইছে। আচ্ছা, সংখ্যাগুলো কি কি দেওয়া আছে আমি প্রথমে টুকে ফেলছি। দেখো 5-এরটা 321 দেওয়া আছে। প্রথমে সংখ্যাটা 321, তারপরটা কত দেওয়া আছে? 590। 590, তারপরটা কত দেওয়া আছে? 330। 330 দেওয়া আছে। তারপরটা কত দেওয়া আছে? 752 দেওয়া আছে। তারপরটা কত দেওয়া আছে? 831। 831, তারপরটা কত দেওয়া আছে? 918। 918। তো এই কটা সংখ্যা দেওয়া আছে, জিজ্ঞেস করেছে এগুলো 3 দ্বারা বিভাজ্য কোনগুলো কোনগুলো হবে, এদের মধ্যে কোনগুলো 3 দ্বারা বিভাজ্য হবে সেটা জানতে চাইছে আমার সঙ্গে। তো মনে করে দেখো 3 দ্বারা বিভাজ্য নিয়মটা কি ছিল। আচ্ছা, প্রথম সংখ্যাটা চেক করছি, কত আছে? 3 2 1। আমার কাজ কি, যে এই সংখ্যাগুলো দেওয়া, এই যে এই পুরো সংখ্যাটার মধ্যে উপস্থিত অঙ্কগুলো দেখতে পাচ্ছ 1 2 3, এগুলোকে কি করব? যোগ করে দেবো। প্রথমে যোগ করে কত পাবো? 3 আর 2 5, আর 1 6। তো 6কে আমরা কি করবো? এবার 3 দিয়ে ভাগ করবো, মিলে যাচ্ছে, 2 বেরোচ্ছে। তাহলে যখন এই মানে সংখ্যার মধ্যে উপস্থিত অঙ্কগুলির সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য হয়, মানে 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে এই গোটা সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ 321 কিন্তু 3 দ্বারা ভাগ করা যাবে। বোঝা গেল? কি করলাম? শুধুমাত্র এইগুলোকে সবগুলোকে যোগ করে দেবে, যোগ করে 3 দিয়ে ভাগ করে দেবে। যদি ভাগটা মিলে যায় তাহলে পুরো সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে অর্থাৎ এখানে মিলে যাচ্ছে, দেখতেই পাচ্ছি 6 বেরিয়েছে, 6কে 3 দিয়ে ভাগ করলাম 2 হয়েছে। তাহলে পরেরটাও একইভাবে চেক করবো, কিন্তু পরেরটা 590কে একইভাবে চেক করো। 590, তাই তো? সবগুলোকে যোগ করে দাও। 9 আর 5 কত হচ্ছে? 14। শূন্যর কোনো তো দাম নেই, তাহলে 14কে তো ভাগ করা যাচ্ছে না 3 দিয়ে। 3 দিয়ে কে তো ভাগ, 3 দ্বারা বিভাজ্য নয়, এটা 3 দ্বারা বিভাজ্য নয়, লিখে দাও। 3 দ্বারা বিভাজ্য নয়, বিভাজ্য নয়, অর্থাৎ এই পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে না। ঠিক আছে, বোঝা গেল? পরেরটাও একইভাবে চেক করবে, তারপরটা কিভাবে চেক করবে, তারপরটা কিভাবে চেক করবে, লাস্টেরটা আমি করছি। ঠিক আছে,
918। তো 918কে দেখো, 918 দেখি এটা মেলে কিনা, সবগুলোকে যোগ করব। আচ্ছা কত হচ্ছে, 9 একে 10 আর 8 এ 18। 18কে তো 3 দ্বারা ভাগ করা যায়, 3 6 18। তাহলে এই পুরো সংখ্যাটা 918, তাহলে 918 3 দ্বারা বিভাজ্য হবে। এটা 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, কত সোজা দেখো বিভাজ্যতার নিয়ম। বিভাজ্যতার নিয়ম যদি জেনে থাকো, ভাগ না করি কিন্তু তোমরা ফটাফট ম্যাজিকের মতন উত্তর দিয়ে দেবে। বোঝা গেল? 5-এর দাগ কমপ্লিট। যেগুলো বাকি রয়ে গেল 5-এর দাগের, সেগুলো তোমরা নিজেরা কমেন্ট মানে করে খাতায় কমেন্ট সেকশনে উত্তরগুলো জানাবে। ঠিক আছে, চলো এবার আসবো আমরা 6-এর দাগের। 6-এর দাগ, কেবলমাত্র একটা যুগ্ম মৌলিক সংখ্যা আছে। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বলছে একটি মাত্র যুগ্ম মৌলিক সংখ্যা, একটি মাত্র যুগ্ম মৌলিক সংখ্যা। 6-এর দাগ, যুগ্ম মৌলিক সংখ্যা কি সেটা একটু ভেবে বলো। যুগ্ম মৌলিক সংখ্যা, জোড় সংখ্যা আবার মৌলিক সংখ্যা, মানে দুটো এই পালন করছে। সে জোড় সংখ্যার ভূমিকা পালন করছে, আবার মৌলিক সংখ্যারও ভূমিকা পালন করছে। সেই সংখ্যাটি হচ্ছে, তোমরা জেনে রাখো, 2। কত? 2। দেখো 2 একটা জোড় সংখ্যা, আমরা জানি 2কে 2 দিয়ে ভাগ করলে সম্পূর্ণভাবে মিলে যায়। আর কি, এটা আবার মৌলিক সংখ্যা, কারণ কি এর মাত্র দুটি গুণনীয়ক আছে বা দুটো উৎপাদক আছে। কি কি? 1 আছে আর 2 আছে। দুটোর জন্যই কি এটা মৌলিক সংখ্যা, মানে নিজেকে দিয়েই ভাগ করা যায় আর 1 দিয়েই ভাগ করা যায়, সেই জন্যই এটা মৌলিক সংখ্যা। তাহলে এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা 80 ও 90 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলো কি কি? আচ্ছা 80 ও 90 এর মধ্যে মৌলিক সংখ্যা আমাকে বার করতে হবে। তো 80 থেকে 90 এর মধ্যে কি কি সংখ্যা আছে আগে লিখে ফেলো। 80 থেকে 90 এর মধ্যে কোন কোন সংখ্যাগুলো আছে লিখে ফেলছি। দেখো 7-এরটা, 80 থেকে 90 এর মধ্যে সংখ্যাগুলি হলো কি কি সংখ্যা আছে লিখে ফেলো। 81 আছে, 82 আছে, 83 আছে, 84 আছে, 85 আছে, 86 আছে, 86 87 আছে, 88 আছে আর 89 আছে। ঠিক আছে, এই মধ্যবর্তী সংখ্যাগুলো আমি লিখে ফেলেছি প্রথম। তো এদের মধ্যে মৌলিক সংখ্যা কি কি, এদের মধ্যে কোনটা মৌলিক সংখ্যা? প্রথমে যদি 81কে দেখি, 81কে যদি 81কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করে, দেখো 81কে তো আমরা জানি 1 দিয়ে ভাগ, সবাই কি যাবে 1 দিয়ে যাবে, আর কি দিয়ে যাবে 3 দিয়ে যাবে। দেখো 3 দিয়েও ভাগ করা যায় 81কে, 9 দিয়েও ভাগ করা যায়, আবার 27 দিয়েও ভাগ করা যায় 81কে। ঠিক আছে, তাহলে আবার 81কে নিজেকে দিয়েও ভাগ করা যায়। তাহলে এতগুলো উৎপাদক পাচ্ছি, এতগুলো। তাহলে আমার 2 এর বেশি হলেই সেটা হচ্ছে আর মৌলিক সংখ্যা থাকে না, সেটাকে আমরা কি বলি, যৌগিক সংখ্যা। তাহলে তো 81 হলো না, 81 বাদ দিয়ে দাও প্রথমেই। 82কেও দেখো, তুমি যদি 82কে ভাগ করতে যাও, 82কে তো প্রথমে 1 দিয়ে ভাগ করা যাবে, 82কে নিজেকে দিয়ে ভাগ করা যাবে। দেখো শেষের সংখ্যাটা দেখো 2 আছে, তাহলে 2 দিয়েও ভাগ করা যাচ্ছে। দেখো 2 এর যখনই দুটোর বেশি হয়ে যাবে তখন আর কিছু করার দরকার নেই, তাহলে 82ও হবে না মৌলিক সংখ্যা। তাহলে এবার আসবো 83 ক্ষেত্রে। 83 ক্ষেত্রে আসি। তো 83 ক্ষেত্রে দেখো, 83কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে কি, দেবে বলো? 83কে 1 দিয়ে যায়, 83 দিয়েও ভাগ করা যাবে, আর কিছু দিয়ে যাবে, 3 দিয়ে যাচ্ছে। দেখো 8 আর 3 কত হচ্ছে 11, 11কে তো 3 দিয়ে ভাগ করা যায় না, আর কি দিয়ে ভাগ করা যায়? তাহলে 83 মৌলিক সংখ্যা, 83 মৌলিক সংখ্যা হবে। তাহলে একমাত্র এখন পেলাম 83 মৌলিক সংখ্যা। আচ্ছা 84 মৌলিক সংখ্যা হবে। 84কে দেখো 1 দিয়ে যায়, 84কে নিজে দিয়ে যায়, 2 দিয়েও ভাগ করা যায়। দেখো শেষে জোড় সংখ্যা আছে, তাহলে 3টা হয়ে যাচ্ছে, তাহলে 84 হবে না। 85কে দেখো, 85কে যদি দেখো 1 দিয়ে যাচ্ছে, 85কে নিজে দিয়ে যাচ্ছে, আবার দেখবে এটাকে 5 দিয়েও যাচ্ছে, শেষের সংখ্যাটা 5 আছে, তাহলে এটা 5 দিয়ে, তাহলে 3টা হয়ে যাচ্ছে, তাহলে 85ও হবে না। 86কে দেখো 1 দিয়ে যায়, 86কে নিজেকে দিয়ে যায়, আবার 2 দিয়েও যায়, কেন বলতো শেষের সংখ্যাটা 6 আছে, তাহলে এটাও হবে না, 86 গেল। 87 দিকে দেখাই এবার, 8 10 7 87। 87কে কি দিয়ে ভাগ করা যায়? 87কে দেখো 1 দিয়ে যায়, 87কে নিজেকে দিয়ে যায়, আর কিছু দিয়ে যায়? 3 দিয়ে দেখো যাবে কিনা, 3 দিয়ে যাবে, যদি যোগ করো 27 14 15, 3 দিয়ে তাহলে ভাগ করা যাচ্ছে। 87কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, দেখো দুটোকে যোগ করো, কত হচ্ছে 8 8 16 থেকে একবার দিলে 15, 15কে তো 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে এই 87কেও 3 দ্বারা ভাগ করা যাবে, তাহলে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে যখন এটা বেশি হয়ে যাচ্ছে তাহলে এটাও হবে না, 87 মৌলিক সংখ্যা নয়।
তাহলে গেল অষ্টআশি। অষ্টআশি দেখো, অষ্টআশিকে কি কি দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 8 দিয়ে যায়, অষ্টআশিকে নিজে দিয়ে যায়, 1 দিয়ে যায়, অনেক দিয়ে যাচ্ছে, তাহলে অষ্টআশিও হবে না। আচ্ছা 89 দেখো এবার, 89কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে? 89কে 89কে তো 1 দিয়ে যায়, 89কে নিজেকে দিয়ে যায়, আর কিছু দিয়ে যায়? আর কিছু দিয়ে যায়? ভেবে দেখো। আচ্ছা 9 দিয়ে যায়, এই 3 দিয়ে যাচ্ছে নাকি দেখো, যোগ করো, 9 আর 8 কত হচ্ছে? 9 আর 8 কত? 17। 17কে তো 3 দিয়ে ভাগ করা যায় না। তাহলে আর কিছু দিয়ে যাচ্ছে 11 দিয়ে, না 11 দিয়ে যাবে না। আর কিছু দিয়ে যাচ্ছে 5 দিয়ে তো যাবেই না, না আর কিছু দিয়ে যাচ্ছে না। তাহলে 89টা হচ্ছে কি একটি মৌলিক সংখ্যা। তাহলে দুটো মৌলিক সংখ্যা পেলাম। 80 থেকে 90 এর মধ্যে দুটি মৌলিক সংখ্যা কি কি? একটা হচ্ছে 83 আর একটা হচ্ছে 89। ঠিক আছে, মাত্র দুটো মাত্র মৌলিক সংখ্যা পেলাম, কি কি? 83 এবং 89। তাহলে 80 থেকে 90 এর মধ্যে মৌলিক সংখ্যা কি হলো? 80 থেকে 89, এই 90 এর মধ্যে মৌলিক সংখ্যা কি কি পেলাম? একটা হচ্ছে 83 পেলাম আর একটা হচ্ছে 89 পেলাম। এই দুটো আনসার। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? সোজা ব্যাপার একদম। তো এর পরবর্তী যে অঙ্কটায় আসবো, এর পরবর্তী অঙ্ক আছে কি 20 থেকে 30 এর মধ্যে মধ্যবর্তী যৌগিক সংখ্যা। ঠিক আছে, তো যৌগিক সংখ্যা কিভাবে বার করতে হবে? যৌগিক সংখ্যা দেখো, 20 থেকে 30 এর মধ্যে সংখ্যাগুলোকে লিখবে। এই যেমন এটা করলাম, 20 থেকে 30 এর মধ্যে যৌগিক সংখ্যা। প্রথমে হচ্ছে 20 থেকে 30 এর মধ্যে কি কি সংখ্যা আছে দেখবে। 20 থেকে 30 এর মধ্যে সংখ্যাগুলি কি কি আছে আমি লিখে পেয়েছি দেখো, 8 অঙ্ক। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি দেখো। 20 থেকে 30 এর মধ্যে, 30 এর মধ্যে কি কি সংখ্যা আছে প্রথমে লিখছি দেখো। 20 থেকে 30 এর মধ্যে আছে 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29। ঠিক আছে, এর মধ্যে যৌগিক সংখ্যা মানে কি? যাদের হচ্ছে কি দুটোর বেশি উৎপাদক আছে। দুটোর বেশি উৎপাদক কার কার আছে দেখো। 21 আছে, 21কে কি কি দিয়ে ভাগ করা যায়? 3 দিয়ে যায়, 7 দিয়ে যায়, 21কে নিজে দিয়ে যায়, 1 দিয়ে যাচ্ছে, তাহলে এটা হবে একটি। 22ও হবে। কেন বলো তো? 22কে দেখো কি কি দিয়ে যায়? 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 11 দিয়ে যায়, 22কে নিজে দিয়ে যায়, তাহলে 22 হয়ে গেল। 23 কিন্তু হবে না, 23 মৌলিক সংখ্যা। 24 হয়ে যাবে। তোমরা এরকম করে করে দেখবে, আমি যেগুলো হবে বলে দিচ্ছি দেখো। 24 হবে, 25 হবে, 26 হবে, 27 হবে, 28 হবে, আর কিছু হবে না, 29 হবে না। তাহলে কি কি সংখ্যা পেলাম? এই যে 27 পেলাম, 21 পেলাম, 22 পেলাম, 24 পেলাম, 25 পেলাম, 26 পেলাম। তাহলে এইগুলো সব যৌগিক সংখ্যা। শুধুমাত্র এখানে দুটো মৌলিক সংখ্যা ঢুকেছিল, একটা হচ্ছে 23 আর একটা হচ্ছে 29। বোঝা গেল? যৌগিক সংখ্যা এইভাবে বার করে নেবে। আচ্ছা এবার দেখো, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনগুলি মৌলিক সংখ্যা? 9 অঙ্কটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম। 9 অঙ্কটা তোমরা নিশ্চয়ই পারবে করতে, মৌলিক সংখ্যা চেনো। আজকে করবো 10 অঙ্কটা, মানে লাস্ট অঙ্ক আজকে অনুশীলনী 2 এর। 9 অঙ্কটা তোমাদের HW এর। দেখো 10 অঙ্কটা কি বলছে। 10 অঙ্কটা তোমাকে বলেছে কি, একটা সংখ্যা দিয়ে অঙ্ক দিয়ে দিয়েছে কটা? 1, 0, 6, 7। ঠিক আছে, বলছে এই অঙ্ক 4টি দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা বার করতে হবে, বের করে তাদের মধ্যে বিয়োগ দেখাতে হবে, মানে বিয়োগফল কত দিয়েছে। আচ্ছা এই 4টি অঙ্ক দ্বারা গঠিত প্রথমে হচ্ছে আমরা কি বৃহত্তম সংখ্যা বার করব। বৃহত্তম সংখ্যা বের করবো। কিভাবে বের করব? আচ্ছা বৃহত্তম সংখ্যা যখন বার করবে, লিখবে নিয়মটা কি? সব থেকে বড় সংখ্যাটাকে আগে লিখবে, মানে বড় অঙ্কটাকে, তারপর থেকে একটু ছোটটা, তার থেকে একটু ছোট হচ্ছে 1, তারপরে 0। তাহলে এইটা হয়ে গেল বৃহত্তম সংখ্যা 7610। ঠিক আছে, এবার গঠিত ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে বার করব? ক্ষুদ্রতম সংখ্যা দেখো, প্রথমে হচ্ছে সব থেকে ছোট সংখ্যা লিখবে। ঠিক আছে, এবার দেখো এখানে সব থেকে ছোট হচ্ছে 0। তো দেখো 0 যদি আমি লিখি এরকম, যদি 0 লিখি, 0, 1, তারপরে 6, তারপরে 7 যদি লিখি, এটা কিন্তু 4 অঙ্কের থাকবে না। কেন বলো তো? কারণ এইদিকে 0-এর কোনো দাম নেই, তাহলে হচ্ছে 3টে অঙ্ক হয়ে গেল সংখ্যাটা, আমাকে 4 অঙ্কের লিখতে হবে। তাহলে আমাকে প্রথমে লিখতে হবে 1, ঠিক আছে, তারপরে 0, তারপরে 6, তারপরে 7। ঠিক আছে, হয়ে গেল এইভাবে লেখা। এবং এদের মধ্যে কি বিয়োগ করতে বলেছে, চলো বিয়োগ করে দিই। এর মধ্যে বিয়োগ করে দিচ্ছি। 7 কত 10, 3 10, 7 থেকে 1, 6 থেকে 7, 7 কত 11, 7, 8, 9, 10, 11, 4 11, হাতে থেকে 1, 1 কত 6, 5 6, 1 কত 6। ঠিক আছে, তাহলে এই যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল 6543।
এটাই জানতে চেয়েছে আমাদেরকে, ঠিক আছে। তো যাই হোক, আজকের অনুশীলনী 2 আজকে কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আবার শুরু করব অনুশীলনী 3টা, ঠিক আছে। তোমরা ভালোভাবে বুঝতে থাকো, প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে করার চেষ্টা করো, দেখবে অনেকটা অঙ্কের বেসটা স্ট্রং হয়ে গেছে, ঠিক আছে। ততদিন মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।